মিম কপর রাগ দেখিয়ে তার আপুর দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে থাকে। এবার ইমাদ বলে উঠল, বি প্রিপেয়ার্ড মিম। মিম প্রত্যুত্তর করলো না, বরং সরু চোখে ওনার দিকেও তাকিয়ে রইল। হঠাৎ ফোনের ওপাশ হতে কে যেন বলে উঠল, কাকে কি প্রিপেয়ার্ড হতে বলছিস তুই? ইমাদ জবাবে কিছুই বললেন না, বরং ফোনটা নিজের সামনে ধরে সরিয়ে নিয়ে পাশে সরে বসলো। আর উদম শরীরে আজ শোয়া অবস্থায় ফোন নিয়ে বসে থাকা কারোর সামনে ধরে বললেন, এই যে মিমকে বলছিলাম। ইমাদের কথা শোনা মাত্রই সেই ব্যক্তিটি মাথা তুলে ফোনের দিকে চাইলো। সকলেই দেখতে পেল উদম শরীরের ব্যক্তিটি আর কেউ না, বরং স্বয়ং আদ্রিস। এদিকে পুরো ঘটনাটি ঠাউর করতে কিছুটা সময় নিল আদ্রিস। তারপর ঝড়ের গতিতে উঠে ফোনটা ছেড়ে দিয়ে নিজের দুহাত দিয়ে নিজের শরীর ঢাকার ব্যস্ত প্রচেষ্টা চালালেন। আদ্রিসের এমন কাণ্ডে ইমাদ সহ মিমরা 5 জন পিক করে হেসে ফেলল। মুহূর্তটির কথা চিন্তা করে সকলের হাসির গতি পূর্বেই বহুগুণ বেড়ে গেল। ইমাদ তখনও আদ্রিসের দিকে ফোনের ক্যামেরা তাক করে আছেন। এদিকে আদ্রিস নিজের উদম শরীর ঢাকতে ব্যস্ত হয়ে পড়লেন। তড়িঘড়ি করে সোফা হতে একটি গেঞ্জি নিয়ে পড়তে পড়তে আদ্রিস ইমাদকে উদ্দেশ্য করে রাগত স্বরে বললেন, ইমাদের বাচ্চা, তোকে নিয়ে আমি এখন ফুটবল খেলবো। শালা মেয়েদের সামনে আমার ইজ্জত সম্মান রাখলি না, ভাবির সামনেও তো রাখতি, বরং ভাবির বোনদের সামনেও রাখলি না। সাহস তোর কত বড়, আমার ইজ্জত নিলামে দিয়ে দাঁত কেলিয়ে হাসছিস? এর রিভেঞ্জ আমি নিয়েই ছাড়বো, দেখে নিস। আদ্রিসে এমন কাণ্ডে হাসতে হাসতে মিমেদের সকলের পেট খিল ধরে যাওয়ার উপক্রম হলো। ইমাদকে কিছুক্ষণ মনমতো শখানে কথা শুনিয়ে আদ্রিস ওনার পাশে এসে বসলেন। আপুর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, ভাবি কেমন আছেন? মিম উত্তরে বলে ওঠে, জি ভাইয়া ভালো আছি। আপুও জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? তখন আদ্রিস বলে ওঠে, জি আমিও ভালো আছি। ভাবি আপনি কিছু মনে করবেন না আবার, একটু রেস্ট নিচ্ছিলাম রুমে, কিন্তু ইমাদ আমার রেস্টের 12টা বাজিয়েই ছাড়লো। মিমের আপু এবার জিজ্ঞাসা করলো, নাফিসা এত শীতে এভাবে বসেছিলেন যে? প্রতি উত্তরে আদ্রিস বলে উঠল, আসলে ভাবি রুম হিটার অন করে রেখেছিলাম, হালকা গরম গরম ফিল হওয়ায় গেঞ্জিটা খুলে রেখেছিলাম। কে জানতো আমার এই গেঞ্জি খোলাটাই আমার ইজ্জত নিলামে তুলে দিবে। তখন ইমাদ দুষ্টু হেসে বলে ওঠে, তুই দেখছিস না যে আমি আমার ফোনে কথা বলেছিলাম? তাহলে গেঞ্জিটা তখন পরে নিলেই তো পারতি। আদ্রিস তখন অবাক হয়ে বলে উঠল, আজব যুক্তি দিস কেন? তুই কথা বলছিস, কথা বল। এখানে আমার গেঞ্জি পরার সাথে তোর কথা বলার কি সম্পর্ক ছিল? ইমাদ বলল, তুই ওইসব বুঝবি না। আচ্ছা তুই এখন রুম থেকে যা, তুই ওদের সাথে কথা বলতে দিচ্ছিস না আমাকে। আদ্রিস এবার তেরা কণ্ঠে বলে উঠল, আমি তো এখানেই থাকবো, তোর কথা বলতে সমস্যা হলে তুই এই রুম থেকে যা। ইমাদ ভাইয়া আর আদ্রিসের এমন অবস্থা দেখে মিমরা মিটিমিটি হেসে চলেছে। মিমের আপু দুজনের উদ্দেশ্যে বললেন, আচ্ছা আজ রাখছি, অনেক কথা হয়েছে, পরে আবার কথা হবে, বলে ফোনটা কেটে দেয়। ইমাদের কলটা কাটতেই মিমরা 5 জন একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ পূর্বের ঘটনা নিয়ে হাসাহাসি করতে থাকে। আজ বাসায় সবারই নানা রকম ব্যস্ততায় সময় কেটেছে। কাল বিয়ে বলে মিমের আপুর, তার জিনিসপত্র গোছগাছ ভেন্যু সাজানো নিয়ে ছোটখাটো একটা গোলমালও বেঁধেছিল। তবে তার দ্রুত সমাধানই হয়ে গিয়েছিল। মিমের বোনদের দিনের আজ পুরোটা সময় কেটেছে আপুকে ঘিরে। মিমের আপু টুকটাক রূপচর্চা, টুকটাক জিনিসপত্র গোছানো, এসব নিয়ে পুরো দিনটাই চলে গিয়েছে। গতকালের ওরকম ঘটনার পর তারা কেউ আনোয়ারার দাদির সামনেই পড়েনি। আর যদিও টুকটাক দেখা হয়েছে, মিমরা এমনভাবে এড়িয়ে চলেছে যেন তারা কাকে চিনেই না। অবশ্য এই নিয়ে আনোয়ারা দাদি আপাতত কিছুই বলেনি তাদের। তবে সময় সুযোগ পেলে হয়তো কিছু নয়, বরং অনেক কিছুই বলে বসবেন তিনি। সন্ধ্যার পরপরই দুজন মেহেন্দি আর্টিস্ট এলো মিমের আপুর হাতে মেহেন্দি দিতে। এই দুজন মেহেন্দি আর্টিস্টের জোগাড় করেছেন স্বয়ং ইমাদ। তার কথা, শহরের বেস্ট ও নামি দামি মেহেন্দি আর্টিস্টকে আনবো, কিন্তু তার বিনিময়ে আমার বউকে বেস্ট অ্যান্ড বেস্ট মেহেন্দি দিয়ে দিতে হবে। ইমাদের কথা মতোই হয়তো তিনি মানুষ পাঠিয়েছেন, কারণ আপুকে মেহেন্দি দিতে আসা মেহেন্দি আর্টিস্টের সাজ পোশাক দেখে মনে হচ্ছে তারা কোনো সাধারণ পার্লারে কাজ করে না, বরং শহরের নামি দামি পার্লারে এক একটিতে কাজ করে। এদিকে মেহেন্দি আর্টিস্ট দুজন আপুর হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। যেহেতু মেহেন্দি পর্ব শুরু হয়ে গিয়েছে, তাই সবাই যে যার হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছে। আপুর হাতে মেহেন্দি দিতে না দিতেই ইমাদের ভিডিও কল এলো। মিমের আপু ফোন মিমের কাছেই আছে, সেই জন্য চট করে ইমাদকে কল রিসিভ করে ঝলমলে গলায় মিম বলল, সারপ্রাইজ ইমাদ ভাইয়া, কলটা আপনার বইয়ের রিসিভ করার কথা থাকলেও দুর্ভাগ্যবশত আমি রিসিভ করলাম। ইস খুব কষ্ট হচ্ছে তাই না ইমাদ ভাইয়া? ইমাদ মিমের কথায় হেসে দিল। স্বাভাবিকভাবেই বলল, আমি জেনে শুনেই ফোনটা দিয়েছি মিম। আমি জানি এখন আমার বউটা ফোন রিসিভ করার মতো পরিস্থিতিতেই নেই, কারণ সে এখন আমার জন্য সাজতে ব্যস্ত। ইমাদের কথায় মেহেন্দি আর্টিস্ট দুজন মিটিমিটি হাসতে লাগলো। এদিকে মিমের আপু লজ্জায় নত মুখে বসে রইল। ইমাদের কথার প্রতি উত্তরে এবার আভা বলে উঠল,
আপনি তো ভীষণ দুষ্টু কোয়ালিটির লোক ইমাদ ভাইয়া। আমার আবুকে তো আপনি লজ্জায় ফেলে মেরে ফেলবেন। আবার প্রতি উত্তরে বলে উঠল ইমাদ, কই কই দেখি দেখি আমার বইয়ের লজ্জা রাঙানো মুখখানা। ইমাদের কথা শুনে মিম আর আভা সশব্দে হেসে উঠল। এদিকে ওনার কথাবার্তার ধরন শুনে মেহেন্দি আর্টিস্ট দুজন উঠে সরে বসলেন। আর্টিস্ট দুজন বলে উঠল, আপনারা কথা বলুন, আমরা এখন বাইরেই আছি। কথাটা বলেই তারা চলে গেল বাইরে। মিমের আপু তখন বলে উঠল কপট রাগ দেখিয়ে, আপনার কথাবার্তা শুনে মেহেন্দি আর্টিস্ট দুজন উঠে চলে গেল। ইস, আপনি বড্ড দুষ্টু লোক। পৃথিবীর দ্বিতীয়টি নেই বোধহয় এরকম। ইমাদ যেন একথাটা শুনেই ভীষণ গর্বিত হলেন। বললেন, আমি তো তবুও লিমিটে থাকি। আদিসের দুষ্টুমির কথা শুনলে তুমি মনে হয় লজ্জায় কান চেপে ধরবে। ইমাদের কথা শেষ না হতেই চট করে আদিস ক্যামেরার সামনে এলেন। মিমদের কিছু বুঝে ওঠার আগেই ইমাদ ভাইয়ার হাত হতে ফোনটা নিয়ে নিজের দিকে তাক করে বললেন, আমার এত এত তারিফ কার কাছে করছিস দেখি। কথাটা বলেই আদ্রিস ফোনের ক্যামেরার দিকে তাকালে মিমকে দেখতে পায়। আদিসে এমন কাণ্ডে মিম বেশ অপ্রস্তুত হয়ে যায়। ফলে মুখ দিয়ে টু শব্দটুকুও বের হলো না মিমের। কিন্তু আদ্রিস মিমকে দেখে বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং কিছুক্ষণ তাকিয়ে রইল মিমের দিকে। ওনার এমন চাহনিতে মিমের মাঝে বেশ অদ্ভুত অনুভূতির উদ্রেক হলো। মিমের এই পরিস্থিতি স্বাভাবিক হলো তখন, যখন ইমাদ আদ্রিসের হাত হতে ফোনটা নিজের হাতে নিলেন। ওনার এই উদ্যোগে মিম হাঁপ ছেড়ে বাজল। ইমান ফোন হাতে নিয়েই আদ্রিসের উদ্দেশ্যে বলল, হুদাই ফোন হাতে দাঁড়িয়েছিলি কেন? আজব মানুষ তো তুই। মিম, তোমার আপুকে ফোন দাও। মিমও আর কোনো রকম কথাবার্তা না বলেই ফোনটা তাক করলো আপুর দিকে। ইমাদ আপুর সাথে কিছুক্ষণ কথা বলল। এদিকে ফোন লাউডস্পিকারে থাকা সত্ত্বেও ওনাদের কোনো কথাই মিমের কানের অবধি পৌঁছালো না। শুধু বুঝতে পারলো কথার শব্দ হচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে তা বোঝার সাধ্য রইল না মিমের। কারণ এই মুহূর্তে মিম অনিচ্ছা সত্ত্বেও আদিসের সেই চাহনি নিয়ে এপার ওপার ভাবতে শুরু করলো। এভাবে ভাবার কোনো কারণও উপযুক্ত পেল না। তবুও এই নিয়ে ভাবলো, কারণ অতিরিক্ত চিন্তাশীল মেয়ে হওয়ায় দারুণ ছোট্ট ঘটনা নিয়ে না ভাবলে যেন মিমের নিজেকে দেওয়া এই নামের সার্থকতাই হতো না। যেন এ নামের সার্থকতা সিদ্ধির জন্যই মিমও এ ভাবনায় ডুবেছিল এতক্ষণ যাবৎ। রাতের খাবার খেয়ে এসে মাত্রই আপুর পাশে শুয়ে পড়েছে মিম। এমন অবস্থায় বাজখাই আওয়াজে মিমের ফোনটা বেজে উঠল। মিমের আপু ঘুমিয়ে পড়ায় মিম তৎক্ষণাৎ ফোনের হাতে নিয়ে সাউন্ড কমানোর বদলে ভুলবশত রিসিভ করে ফেললো। যেহেতু মিম ফোনটা রিসিভ করেই ফেলেছে, সেহেতু ফোনটা কানে নিয়ে নিচু স্বরে বলল, হ্যালো। এদিকে মিমের কণ্ঠস্বর শোনা মাত্রই অপর পাশের লোকটি কোনো রকম ভূমিকা ছাড়াই বলে উঠল, মিসেস ইকবাল, আই অ্যাম সরি টু সে দিস। আমরা আপনার প্রপোজাল এক্সিকিউট করতে পারছি না। এই ফর্মুলাটা আপনার কাছে দেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে। আপনার হাজবেন্ডকে ফোনে। মিম কথার আগামাথা কিছু বুঝে উঠতে না পেরে রং নাম্বার বলে ফোনটা কেটে দিল। লোকটাও আর দ্বিতীয়বার ফোন করলো না। এদিকে কল কেটে মিম কিয়ৎক্ষণের জন্য অকারণেই তার কথাবার্তা বিচার বিশ্লেষণ করলো স্বভাবসম্মতভাবেই। তবে লোকটির কণ্ঠস্বর মিমকে খানিকটা ভাবালো। লোকটির কণ্ঠস্বর শুনে মিম প্রথম দফায় ভীষণ অবাক হয়েছিল, কারণ এই কণ্ঠস্বরটি তার পরিচিত। তবে মুহূর্তেই নিজের ভাবনাকে ছুঁড়ে ফেলল মিম, কারণ ফোনে দুজন আলাদা মানুষের কণ্ঠস্বরের পরিবর্তন খুবই কম আঁচ করতে পারে মিম, বিশেষ করে প্রায় পুরুষ মানুষের কণ্ঠস্বর। অর্থাৎ এ পর্যন্ত যতজনের কণ্ঠস্বর মিম ফোনে শুনেছে, তাদের কণ্ঠস্বর মিমের কাছে অদ্ভুত এক কারণে কাছাকাছি মনে হয়েছে। এই যে যেমন মিমের আব্বু ও চাচুদের কণ্ঠস্বর চেহারা দেখা ব্যক্তিত্ব অর্থাৎ করে শুনলে আলাদা করতে পারে না মিম, কারণ তাদের কণ্ঠস্বরে ওঠানামা অনেকটা কাছাকাছি ধরনের। তেমনি রং নাম্বার হতে কল করা ব্যক্তিটির কণ্ঠস্বর কিয়ৎক্ষণের জন্য ইমাদের কণ্ঠস্বর সাথে মিল সম্পন্ন বলে মনে হয়েছিল মিমের কাছে। কিন্তু এই ভাবনাটি এসেছিল ক্ষণিকের জন্য। হঠাৎ পাশে আপুর ঘুমন্ত কণ্ঠস্বর শুনে ভাবনা থেকে বেরিয়ে এলো। মিমের আপু মিমকে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, এত রাতে কার সাথে কথা বলছিস? ঘুমিয়ে পড়, কালকে সকাল সকাল উঠতে হবে তো। মিমও আর কিছু না ভেবেই শুয়ে পড়ল। সকালবেলা পিটপিট করে চোখ খুলল মিম। ঘুম থেকে উঠেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেল। পরক্ষণে মনে পড়ল আজ তো তার আপুর বিয়ে, এজন্য সকাল সকাল হতেই এত এত হইচই পূর্ণ পরিবেশ বিরাজ করছে। তারপর ঝটপট করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, কারণ ঘড়ি কাটা 8টার ঘর পার হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। আর আধ ঘন্টার পর পার্লারের জন্য বেরিয়ে পড়তে হবে, না হলে কমিউনিটি সেন্টারে যেতে দেরি হবে। খাওয়া দাওয়া শেষে মিমের আপু মিম, আভা, তাসমিন ও লামিয়া পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পার্লারে যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। তাদের বাড়ির কাছাকাছি হওয়ায় তারা যে যার অটোতে বসে চলে গেল পার্লারের উদ্দেশ্যে। পার্লারে ঢুকতেই সেখানকার এক কর্মচারী তাদের 5 জনকে একসঙ্গে দেখে খানিকটা ভড়কে গেলেন। তিনি আমাদের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, আমাদের মধ্যে বউকে? কর্মচারীটির কথায় হাসি পেলেও তারা 4 জনে আপুর দিকে আঙুল তাক করে বলল, ইনি সে।
কর্মচারীটি মৃদু হেসে বলল, সরি ম্যাম, আসলে এতজনকে দেখে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। যাই হোক, আসুন এদিকে, আপনার জন্য তো বুকিং দেওয়া আছে। এই বলে তিনি আপুকে পথ দেখিয়ে নিয়ে চলে গেলেন। মিমের আপু চলে যেতেই তারা চারজন মুখ টিপে খানিকটা হেসে নিল।